এনসিপি বা বাম জোট সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য সালাউদ্দিন আহমদের। সংসদ এলাকায় বিশৃঙ্খলার জন্য দায়ী করলেন আওয়ামী লীগকে। এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। রাজধানীর ধামরায়ে খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে 2 শিশুর মৃত্যু, রাতেই তল্লাশির পর উদ্ধার। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলছে পুলিশ। টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াই খালি হাতে হোয়াইট হাউস থেকে ফিরলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি বাড়াতে চান না যুদ্ধের পরিধি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর বিশৃঙ্খলা গতকাল দৃশ্যমান হয়েছে এবং বিশৃঙ্খলায় কোনো সত্যিকারের জুলাই যোদ্ধা ছিল না। সকালে রাজধানী শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্টের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদ সংশোধন করা হয়েছে, এরপরও অসন্তোষ থাকার কথা নয়। সবাইকে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি আগামীতে করার সুযোগ আছে। এনসিপি সহ বাম জোটের স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার যাত্রা শুরু হয়েছে। সনদ বাস্তবায়নের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। শিক্ষকদের ন্যায্য দাবির সাথে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে একমত। এক লিখিত বিবৃতিতে এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকারের মধ্যে আছে যুক্তিসঙ্গত আর্থিক সহায়তা, চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা, তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। এসবের বাস্তবায়ন ছাড়া কখনো কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তবে যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি নমনীয়তা দেখাবে না বলেও জানান বিজ্ঞপ্তিতে। নানা প্রত্যাশা, শঙ্কা আর বাস্তবতার মধ্যে হয়েছিল ডাকসু নির্বাচন। সেই নির্বাচনের 1 মাস সময় পেরিয়ে গেছে। ভোটের সময় নেতারা দিয়েছিলেন ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, আর প্রথম মাসে তার কয়েকটি কাজও দৃশ্যমান হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কমিটিকে অসহযোগিতা করছে বলে অভিযোগ তুলেছেন ডাকসু নেতারা। ডাকসু নির্বাচন হয়েছে 1 মাস হলো, এরই মধ্যে নতুন কমিটি কাজও শুরু করেছে। তবে 36 দফা ইশতেহার 12 মাসে বাস্তবায়নে যেই গতিতে এগোনোর কথা, এই 1 মাসে সেই গতি কি দৃশ্যমান হয়েছে? শিক্ষার্থীদের অন্যতম যে বড় সমস্যাগুলো, তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যসম্মত খাদ্যের সংকট। তাহলে এই বিষয়টি দিয়েই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করা যাক। মাস্টারদা সূর্য সেন হলের ক্যান্টিন, প্রতিবেলায় প্রায় 1000 শিক্ষার্থীর রান্না হয় এখানে এভাবেই। তার ওপর সদ্য রান্না করা খাবারও রাখা হচ্ছে স্যাঁতসেঁতে নোংরা পরিবেশেই। এবং কন্টিনিউয়াসলি ডাকসুর পরে পোকা পাওয়া যায় ক্যান্টিনে। বেগুনে পোকা বা শুটকির তরকারিতে পোকা ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে, মাছে পোকা। বাইরে থেকে পোকার যদি ভিতরে আসার জন্য কোনো চেষ্টা করি, তাহলে ফ্যানের বাড়ি তো খাবার পরে। হলের জিএস জানালেন, দীর্ঘদিন পুরনো নিয়ম পরিবর্তনের চেষ্টা চলছে ডাকসুর পর থেকেই। আমরা প্রশাসনের মাধ্যমে এবং স্টুডেন্টদের দাবির প্রেক্ষিতে আমরা বর্তমান যে ক্যাটারের আছে ওনাকে পরিবর্তন করতে চাচ্ছি। অমর একুশে হল, খাবারের মান নিয়ে শুরু থেকেই নানান অভিযোগ ছিল। কতটা বদলালো পরিস্থিতি? মাছ যখন রান্না করতো
অনেক সময় মাছের আইসটা ছাড়া দিত না। এখন মোটামুটি শুনতেছি উন্নত হচ্ছে। এখন ইনশাআল্লাহ কেউ কিছু চায়ও না, কেউ খাওয়া খায় না, অবশ্যই খানা ভালো হবে। এক মাসে 2টি হলে শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক পাখা লাগানো হচ্ছে। শুধু অমর একুশে হলেই 28টি কক্ষে লাগানো হচ্ছে 112টি ফ্যান। এছাড়া টিএসসি সহ 5টি স্থানে নারীদের মেনস্ট্রুয়াল সুরক্ষায় বসানো হয়েছে ভেন্ডিং মেশিন। পরিবহন ব্যবস্থা উন্নয়নেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। তবে আবাসন সংকটের সবচেয়ে বড় যে সমস্যা তার কি খবর? জায়গা খাটটা আপনার এতটুকু আছে আর সাথে ছোট একটা এক্সটেনশন আছে। এখন আমাদের দুইজনকে অল্প একটু জায়গার মাঝখানে থাকা লাগে। শিক্ষার্থীদের কাছে এখনো বড় সংকটের নাম আবাসন, সাথে বরাবরের মতো আছে ছারপোকার আতঙ্ক। ছারপোকা আর কি সারা রাতে কামড়ায়, তো তার মানে রাতে আর কি ঘুমানো যেত না কোনোভাবে। আজকে সকালে ক্লাসে যাচ্ছি, দেখি গেঞ্জিতে একটা ছারপোকা। প্রত্যেকটা রুমে হচ্ছে হল প্রশাসনের পক্ষ থেকে ছারপোকা নিধনের ঔষধের ব্যবস্থা করা হচ্ছিল। সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের 36 দফা ইশতেহারে। খাবার, চিকিৎসা, প্রশাসনিক জট নিরসন সহ মৌলিক সমস্যাগুলো নিয়ে সবার আগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রার্থীরা। এক মাসে কতটা পূরণ হলো প্রতিশ্রুতি? আমরা অন্তত রোড জায়গায় হাত দিতে পেরেছি। আমাদের টার্গেট হচ্ছে 2 মাসের মধ্যে সকল এরকম মৌলিক প্রবলেম যেগুলো 36টা বিষয় বলছে তার মধ্যে অন্তত অলমোস্ট মোর দ্যান 50% বা 70% প্রবলেম আমরা 2 মাসের মধ্যে সলভ করতে পারার কথা। জিএসের দাবি, ডাকসু কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছে প্রশাসন। এক মাসে যা যা করেছে কোনো কাজে আমি বলতে পারি না যে এই কাজে আমাদের প্রশাসন এই কাজে হেল্প করে, এখন প্রশাসন থেকে করছে। এবং কোথাও কোথাও বরং ইউনিভার্সিটির কাজটা থেমে গেছে। ক্লিনিং প্রজেক্ট, ক্লিনিং প্রজেক্ট ভালো প্রজেক্ট না, ক্লিনিং প্রজেক্ট করার সময় অনেক হল প্রশাসন মানে তারা বাধা দিয়েছে। এখনও অনেক ছোট বড় সমস্যায় জর্জরিত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ডাকসু কমিটির হাতে এখনও আছে 11 মাস। এর মধ্যে বেশিরভাগ সমস্যার সমাধান হবে তেমন প্রত্যাশা শিক্ষার্থীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের আয়োজনে আমি যেমন বাংলাদেশ চাই শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক তরুণ শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন। আয়োজকরা জানালেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের প্রস্তাবনা, তাদের চিন্তাভাবনা রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরতেই এমন আয়োজন। তারুণ্যের শক্তিতে জুলাই আন্দোলন সফল হয়েছে, এবার রাষ্ট্র পরিচালনায় তরুণদের শক্তিকে কাজে লাগানোর কথাও বলছেন আয়োজকরা। দেশের আরও 7টি বিভাগে তারুণ্যের অংশগ্রহণে এমন কর্মশালা অনুষ্ঠিত হবে। একটা গ্রুপ তৈরি করতে চাই তরুণদের, একটা নিউট্রাল জায়গা থেকে, যারা একটা বার্গেনিং পাওয়ার হিসেবে যেন আমরা গভর্নমেন্টের সাথে সেই বার্গেনিংটা করতে পারি যে কোন আশাটা পূরণ হলো, কোনটা পূরণ হলো না। তরুণরা সবচেয়ে বেশি জীবন দিল। যে তরুণদের কথা বলা হচ্ছে বারবার রাজনৈতিক আলোচনা এবং কর্মসূচিতে, সেই তরুণদের যে প্রস্তাবনা বা তাদের যে ভাবনা, তাদের যে চাহিদা, সেটা কতটুকু রাজনৈতিক দলগুলো গুরুত্ব দিল। ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই। শুক্রবার রাতে ধামরাই পৌর শহরের ছোট চন্দ্রাইল মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে বাসা থেকে খেলতে বের হয় ইয়াসিন ও আব্দুর রহিম। সন্ধ্যার পরে বাড়ি ফিরে না আসে তাদের খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। পরে বাড়ির পাশে একটি ভবনে খোলা সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা, মারধর ও লুটপাট হয়েছে। এ ঘটনায় এক নারীসহ 3 জন আহত। ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা মোহাম্মদপুর থানায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 থেকে 20 জনের নামে মামলা করেছেন। পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একদল লোক ঢুকছে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার 8 নম্বর রোডের 1 নম্বর বাসায়। ঢুকেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর শুরু করে তারা। শুক্রবার সকাল 8টার দিকে এই ঘটনায় এক নারীসহ আহত হন 3 জন। ভুক্তভোগীরা জানান, হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশের চেষ্টা করে। বাসার প্রধান ফটকের কেচিকেট ভেঙে ফেলে বাসায় ঢুকে তারা। এরপর একটি রুমে সবাইকে আটকে দিয়ে ট্রাক ভরে বাসার ফ্রিজ, খাট, নগদ 4 লাখ টাকা, 4 ভরি স্বর্ণালংকার ও সিসি ক্যামেরার ডিভিআর সহ সব মালামাল নিয়ে যায়। ওরা আবার বিশাল এক দল বাহিনী এসে হাতে চাপাতি, তারপরে এই যে পিস্তলের ভয় দেখাচ্ছে, গুলি করবো, বের হবি তো গুলি করবো, হাতুড়ি দিয়ে মানে যাইতে অস্ত্র দিয়ে আপনার আমার কেচিকেটটা ভাঙছে।
তারপরে এসে দরজাটা ভাঙছে, যখনই দেখছি যে কেচিকেট ভাঙে ফেলাছে, তখন আমার মা ছেলে তিনজনে মিলে রুমে চলে গেছি। বললাম আমরা কুড়ে থেকে আসছি, একবার বলছে পুলিশ, একবার বলছে কুড়ে থেকে আসছি। তো কুড়ে থেকে আসলে আপনার আইডি কার্ড দেখান, আইডি কার্ড কিসে? তো আমি আমার ওয়াইফরে বলছি যে ওদের কি পোশাক আছে না পোশাক ছাড়া উঠছে, শুক্রবারের দিন। এ বললো পোশাক ছাড়া। ওই মুহূর্তে আমার ওয়াইফ চিল্লাচিল্লি শুরু করেছে, তখন তার মোবাইল নিয়ে মোবাইল আর দিবে না, ভিতরে অনধিকারভাবে প্রবেশ করে ফেলছে। প্রবেশ করে এটার ভিতরে ভাঙচুর করছে, আমার ছেলেদেরকে মারধর করছে। সিসিটিভি ক্যামেরা ছিল সব ভেঙে ফেলছে, জানতাম যে ভেঙে ফেলবে, জন্য আমরা কিছু হালকা হলেও কিছু আমরা সিসিটিভি ফুটেজ আমি স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম আন্দাজ করে। তো ওই হিসেবে তারা সমস্ত কিছু ভেঙে ফেলে লাস্টে ধরছে আমরা যে এই ঘরে আশ্রয় নিয়েছিলাম না, এটা ভেঙে আমাদেরকে মেরে ফেলবে। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, মূলত জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে। একটি পক্ষ নিজেরাই উচ্ছেদ করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ আছে, এটা নিয়ে তারা দখল করতে যায়। পরবর্তীতে সংবাদ দিলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি, পরে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নেই, আমরা তদন্ত চলমান। এই ঘটনায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 থেকে 20 জনের নামে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। তীর, ধনুক আর আতশবাজি ছুড়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে কলম্বিয়ার স্থানীয় নৃগোষ্ঠীর সদস্যরা। দেশটির রাজধানী বোগোটায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে কংগ্রেস অফ দ্য পিপলস নামের একটি সংগঠনের সাথে সম্পৃক্ত নৃগোষ্ঠী ও কৃষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বেশ কিছু নীতির বিরোধিতা করেন তারা। পুলিশের বাধার মুখে পড়লে এক পর্যায়ে তীর, বিস্ফোরক, আতশবাজি নিক্ষেপ শুরু করে বিক্ষোভকারীরা। এতে অন্তত 4 জন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান নিক্ষেপ করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাকে অপরাধমূলক আখ্যা দিয়েছে কলম্বিয়া প্রশাসন। আবারও ভরা মজলিসে অশালীন শব্দ উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বিবাদে না জড়াতেও সতর্ক করে দেন ট্রাম্প। He has offered everything. He's offered everything. You're right. You know why? Because he doesn't want to around with the United States. হোয়াইট হাউস থেকে খালি হাতেই ফিরলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অনেক প্রত্যাশা নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের কাছে ধন্যা দিয়েছিলেন টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য, কিন্তু সাড়া দিলেন না ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ব্যাখ্যা করেন, মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধের পরিধি বাড়াতে চান না তিনি। আবারও যুক্তরাষ্ট্রে ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউস সফরে এবার ভলোদিমির জেলেনস্কির মূল এজেন্ডা ছিল টমাহক মিসাইল। 2 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারাও। শুরুতেই অত্যাধুনিক মিসাইলের জন্য নিজের আর্জি জানিয়ে দেন জেলেনস্কি। ট্রাম্প সরাসরি নাকচ না করলেও বুঝিয়ে দেন শিগগিরই কিয়েভের অস্ত্রভান্ডারে যুক্ত হচ্ছে না 995 মাইল দূরত্বে আঘাতের সক্ষম টমাহক। তবে যুদ্ধ বন্ধে নিজের আন্তরিকতার দাবি করেন তিনি। গতকাল প্রেসিডেন্ট পুতিনের সাথে 2.5 ঘন্টা ধরে কথা হয়েছে। আমার মনে হয় তিনি যুদ্ধ শেষ করতে চান। অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কিও চান। এখন এটা বাস্তবায়ন করতে হবে। আমরা শান্তি চাই, কিন্তু পুতিন চান না। সে কারণেই তার উপর চাপ প্রয়োগ করা দরকার। আমরা দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক সব কাঠামোতেই আলোচনায় প্রস্তুত। আসল বিষয় হলো শান্তি স্থাপন। আমাদের নিরাপত্তা গ্যারান্টির জন্য অস্ত্র প্রয়োজন, মিত্রদের প্রয়োজন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউক্রেনকে টমাহক দেয়া প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প। রাশিয়া ইউক্রেন দুই দেশের প্রতি এই মুহূর্তে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। আমি মধ্যস্থতাকারী। পরিস্থিতি খুব সহজও নয়। টমাহক খুব বিপজ্জনক অস্ত্র, ভয়ানক। আমি চাই এই যুদ্ধ শেষ হোক। এখনই যুদ্ধ থামিয়ে উভয় পক্ষের বাড়ি ফেরা উচিত। হত্যা বন্ধ করুন। যুক্তরাষ্ট্র সফরে আরেক দফা নিরাশ হলেও ডোনাল্ড ট্রাম্পের ওপর আস্থা রাখতে চান জেলেনস্কি। ফলপ্রসূ আলোচনার দাবি করলেও অস্ত্রের নিশ্চয়তা না পাওয়ায় হতাশা আড়াল করতে পারলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট। আমরা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখি, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করি। তিনি চান যুদ্ধ বন্ধ হোক। আমাদের কার্যকর আলোচনা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, কারণ এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দূরপাল্লার বিষয়েও আলোচনা হয়েছে, কিন্তু এখনই কিছু বলতে চাই না, কারণ প্রেসিডেন্ট যুদ্ধের পরিধি বাড়াতে চান না।
ট্রাম্পের সাথে বৈঠকের পরই ইউরোপীয় নেতাদের সাথে কথা বলেন জেলেনস্কি। এর আগে বৃহস্পতিবার 2 ঘন্টার বেশি সময় ধরে পুতিনের সাথে ফোনালাপ করেন ট্রাম্প। জানান শিগগিরই হাঙ্গেরিতে সাক্ষাৎ করবেন রুশ প্রেসিডেন্টের সাথে। এর আগে গত আগস্টে পুতিনের আলাস্কা সফর নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হলেও কোনো ব্রেক থ্রু আসেনি সেবার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।